তাহলে আজকে আমাদের ক্লাস হবে অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্সেশন কোর্সের যে ক্লাস। এই ক্লাসে আমরা কি কি শিখবো ফার্স্ট আগে দেখে নেই কি কি শিখবো। প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ট্যাক্স, কারণ এখানে যা কিছু আমরা কাজ করব ট্যাক্স রিলেটেড কাজ করব। এই ট্যাক্সের কি কি কাজ করব, এই ট্যাক্স থেকে প্রথমে আমরা কাজ করব ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের কাজ করব, তার সঙ্গে কি করব, জিএসটি, যেটা এখনকার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। জিএসটি ছাড়া কোনো ব্যবসা চালু করা যাবে না বা কোনো ব্যবসাকে কমপ্লিট করা যাবে না। তাহলে এই দুটো পার্ট আমাদের এখন ভাইটাল পয়েন্ট। আমাদের জিএসটি ইনকাম ট্যাক্স শিখতে হবে, জিএসটি শিখতে হবে। এরপর আরও যেটা থাকবে পি ট্যাক্স, আমরা এটা শিখবো। পি ট্যাক্সটা কি না, কোনো ব্যক্তি যখন ব্যবসা করছে সে ব্যবসাটা মানে তার একটা প্রফেশন, সেই প্রফেশন করলে তার একটা ট্যাক্স তাকে দিতে হয়, প্রফেশনাল ট্যাক্স। বা যিনি চাকরি করছেন তাকেও একটা ট্যাক্স দিতে হয়, কিন্তু তার ট্যাক্সটা যিনি যেখানে চাকরি করছেন সেখান থেকে কেটে নেওয়া হয়, তারটা ওখান থেকে চলে যায়, কিন্তু যারা ব্যবসা করছে তাদেরকে ট্যাক্সটা দিতে হয়। এরপর আমরা কি করব, টিডিএস শিখব। টিডিএসটাতে কি আছে, ট্যাক্স ডিডাক্টস অ্যাট সোর্স, মানে যখন কোনো ব্যক্তি ইনকাম করে তার একটা টাকা যখন গভর্নমেন্টের কাছ থেকে তোর অ্যাকাউন্টে পেমেন্ট করে, তার টাকাটা ট্যাক্স হিসেবে গভর্নমেন্ট কেটে রেখে দেয়। কেন কেটে রেখে দেয়, তোর কত ইনকাম গভর্নমেন্ট জানতে পারছে না, কিন্তু বছরের শেষে টোটাল তোর ইনকাম যে ক্যালকুলেট হবে, সেই ইনকামটা যদি ট্যাক্সেবল ইনকামের থেকে বেশি হয়ে যায় তখন তোকে ট্যাক্স দিতে হবে। তাই গভর্নমেন্ট আগে থেকে ট্যাক্সটা কেটে রেখে দিল, তখন তোকে যে টাকাটা দিতে হবে ট্যাক্স হিসেবে পেমেন্ট, তখন পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেলে দিতে অসুবিধা হবে। তাই আগে থেকে টুকটুক করে ট্যাক্স কেটে রেখে দেওয়া হচ্ছে। যদি তো ট্যাক্সেবল ইনকামের মধ্যে না পড়ে তখন এই টাকাটা তুই আবার রিটার্ন পেয়ে যাবি। তাই আমরা এর একটা কাজ থাকে ইনকাম ট্যাক্সে, সেই টিডিএস কাজটা শিখবো। কিছুটা কাজ শিখবো আমরা পিএফ এর। কোম্পানি যখনই কোনো কোম্পানি হয়, কোম্পানি যখন ফরমেশন করে, কোম্পানিদের একটা এমপ্লয়ি সেখানে যুক্ত হবে। নির্দিষ্ট পরিমাণে একটা এমপ্লয়ি হওয়ার পর কোম্পানি থেকে পিএফ স্টার্ট করতে হয়। পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড, মানে সেই যে ব্যক্তি আমার কাছে সারা জীবন ধরে কাজ করছে তার ভবিষ্যতে কি পাবে, তার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ভবিষ্যৎ নিধি বা পিএফ দিতে হয়। সেই পিএফ এর কিছু কাজ থাকে, সেই পিএফ এর কাজটা আমরা শিখবো। ইএসআই, এই যে এমপ্লয়িগুলো কাজ করছে তাদের প্রত্যেকের একটা মেডিক্লেম দিতে হয়। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো মুহূর্তে যাই কিছু ঘটতে পারে, তার পরিবারের কোনো কিছু হতে পারে। তাই কোম্পানির পক্ষ থেকে গভর্নমেন্টের একটা রুলস করা আছে, যখনই তোমার এমপ্লয়ির সংখ্যা 20 টপকে যাবে আর 10-এর টপকে যাবে, তখন তোমাকে পিএফ এবং ইএসআই স্টার্ট করতে হবে। তাহলে ইএসআই প্রত্যেক মাসে কিন্তু পেমেন্ট করতে হবে। একটা বড় অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনে 200 জন এমপ্লয়ি আছে, তাহলে প্রত্যেকটা 200 জন এমপ্লয়ির তোকে পিএফ জমা দিতে হবে প্রত্যেক মাসে ইএসআই জমা দিতে হবে। তাহলে এই কাজগুলো কবেকার কাজ, প্রত্যেক মাসের কাজ। আমি প্রথম দিন তোদের কি বলেছিলাম, যেটা কমার্সের আছে সেটা আর্টস বা সায়েন্সের নেই, কিন্তু তোরা এটা কবে থেকে শিখতিস, গ্র্যাজুয়েশন করতিস, তারপরে এদিক ওদিক ঘুরতিস, তখন শিখতিস। কিন্তু তোদের কাছে যে সুযোগটা এখন এসে গেছে, এখন যদি শিখে তোরা মার্কেটে যাস, তাহলে এই কাজগুলো তোরা যদি শিখে মার্কেটে যাস, তোকে যে কোনো লোক অ্যাকসেপ্ট করবে। একটা কোম্পানিতে কি কি কাজ হবে সেটা পরে বলছি এখন। তাহলে এই কাজগুলো তো মেন জানতে হবে। এই কাজগুলো যখন আমি মেন জানতে পারবো তখন আমার কাছে কাজ আসবে। তাহলে এই টোটাল এইগুলো ছাড়াও আরো অনেক কাজ আছে, টুকটাক অনেক কাজ থাকবে, আমি সেগুলো এখন জানছি না, কিন্তু মেন আমাকে বেসিক ফার্স্ট এই কাজগুলো জানতে হবে। যখনই তুই কোনো একটা ইন্টারভিউতে যাবি, কোনো অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে যাবি, তাহলে তোকে প্রথমে জিজ্ঞেস করবে যে ইনকাম ট্যাক্সের সম্পর্কে কাজ জানো কিনা, তোকে জিজ্ঞেস করবে জিএসটি সম্পর্কে কাজ জানো কিনা, পি ট্যাক্স সম্পর্কিত কোনো কাজ জানো কিনা, টিডিএস সম্পর্কিত কোনো কাজ জানো কিনা। এই বেসিক্যালি কাজগুলো তো করতেই হবে, তবেই তোকে প্রায়োরিটি দেবে। এবার এইগুলো করার পর আমাকে কী করতে হবে, আমার কিছু সফটওয়্যারের কাজ শিখতে হবে, সেটা হচ্ছে ট্যালি। আমরা যে অ্যাকাউন্টের কাজ করব, এই যে অ্যাকাউন্টসের কাজটা আমরা আগে কি করতাম, ম্যানুয়ালি করতাম, এখন কিন্তু আর ম্যানুয়ালি করবো না, এখন সফটওয়্যার আছে। কারণ এখন কাজের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে, পদ্ধতি অনেক বেড়ে গেছে, সিস্টেম অনেক বেড়ে গেছে। তাহলে সেটাকে আমরা একটা সফটওয়্যারের মাধ্যম দিয়ে তুলে নিয়ে আসবো, সেই ট্যালিটা তোকে শিখতে হবে। এর পাশাপাশি একই ধরনের আর একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে বিজনেস সফটওয়্যার, যেটা সবার কাছে নেই, সেটা আমার কাছে আছে। তাহলে এটা তোদের কাছে একটা প্লাস পয়েন্ট, তোরা ট্যালিটাও শিখে যাবি, তার পাশাপাশি বিজনেস শিখতে পারবি। তার পাশাপাশি তোদের এইগুলোর সঙ্গে সঙ্গে কম্পিউটার সম্পর্কে একটা ভালো নলেজ তো থাকতেই হবে। সেখান থেকে তোকে ওয়ার্ড, এক্সেল, এইগুলো তোকে ফার্স্ট শিখতে হবে।
তার মানে তুই কম্পিউটার সম্পর্কে যে কোনো মুহূর্তে তোকে বলে একটা টাইপিং করে আমরা চিঠি পাঠাবো, তাহলে তোকে ওয়ার্ড শিখতে হবে, তোকে কিছু ফর্মুলা দিল, কিছু কাজ দিল, কিছু ডেটা দিল, সাজাতে হবে, তোকে এক্সেল শিখতে হবে। তখন এগুলো দরকার নেই, তখন কিন্তু এটা হবে। তাহলে ওয়ার্ড, এক্সেল ফার্স্ট শিখলি, ট্যালি শিখলি, বিল শিখলি, ইনকাম ট্যাক্স, জিএসটি, পি ট্যাক্স, টিডিএস, পিএফ, ইএসআই, এত কিছু শেখার পর যখন তুই দাঁড়িয়ে যাবি, তুই কমপ্লিট একটা অ্যাকাউন্টেন্ট হতে পারবি। তখন তুই নিজেকে বলতে পারবি যে আই এম অ্যান অ্যাকাউন্টেন্ট। আর যদি নিজে এবার প্র্যাকটিস করিস, মনে কর এটাকে টোটালটা আমি শিখে গেছি, এইবার আমি আমার নিজের মতো করে প্র্যাকটিস করব। তাহলে প্র্যাকটিস করতে গেলে সবটাই নিজের দায়িত্বে, নিজেকে কাজ নিয়ে আসতে হবে, নিজেকেই কাজ দিতে হবে, নিজেকেই সব কিছু করতে হবে। তখন তুই এজ এ প্রফেশনাল পার্সন হিসেবে কাজ করতে পারিস, মানে ট্যাক্স প্রফেশনাল হিসেবে তখন নিজে তুই কাজ করতে পারিস। এই হচ্ছে তোদের ভিউ, মানে এইটার আইডিয়াটাকে মাথায় রেখে তোদের এগিয়ে চলতে হবে। এটা ক্লিয়ার হচ্ছে? এই পর্যন্ত রাখা একটা। তাহলে আজকে আমরা পড়বো ট্যাক্স। ট্যাক্স হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা কমার্সের স্টুডেন্টদের জন্য, মানে ব্রাহ্মণরা যখন কোনো জায়গায় পুজো করতে যায় দেখবি তাদের একটা মন্ত্র কমন থাকে। কি কমন থাকে? ওম গণেশায় নমঃ, মানে ওইটা দিয়ে শুরু করে। তা কমার্সের ছেলেরাও যখন কোনো কাজ করতে যাবি, তোদের ট্যাক্স শব্দটা যেখানে হোক না যেখানে যুক্ত থাকবেই, মানে এইটা ছেড়ে তোরা যেতে পারবি না। তাহলে আমাকে প্রথমে জানতে হবে ট্যাক্স নিয়ে আমার জানতে হবে। তাহলে ট্যাক্স কি, এটা তোরা প্রায় শুনেছিস কথাটা, এই কথাটা প্রায় শুনেছিস। ট্যাক্সটা কি জিনিস? ট্যাক্স কিছু মানে কিছু কামালে যেমন ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে কিছু। তুই একটা বলেছিস, তুই ট্যাক্স কাকে বলবো? আমরা ট্যাক্স কাকে বলবো? যেটা আমরা গভর্নমেন্টকে দিই টাকা, গভর্নমেন্টকে আমরা কোনো কিছু টাকা দিই সেটাকে আমরা ট্যাক্স বলি। অ্যাকচুয়ালি ট্যাক্সটা এলো কোথা থেকে, এর যদি একটু পেছন দিকে ফিরে যাই তাহলে ট্যাক্সের উৎপত্তিটা কিভাবে হয়েছে ফিরে যেতে পারি। এখন যে গভর্নমেন্ট আছে, আমাদের স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, এরা আমাদের রাজ্যটাকে পরিচালনা করছে। কিন্তু আগে কি ছিল? আগে জমিদারি প্রথা ছিল, পাড়ায় পাড়ায় বা একটা অঞ্চল ভিত্তিক জমিদার ছিল। সেই জমিদারের আন্ডারে প্রচুর জমি থাকতো। সেই জমি কি করতে হতো, চাষিবাসী লোকেদের যারা চাষ করতে দিত, তারা সেখানে ফসল ফলাতো, ফসল ফলিয়ে তাতে কিছু ইনকামটা হতো, তার একটা পরিমাণ টাকা ওই জমিদারকে দিত। কি হিসেবে দিত না, তুমি আমার জমিটাকে ব্যবহার করেছো, তার পরিবর্তে তুমি আমার কিছু খাজনা দিচ্ছ, আমার তা থেকে ইনকাম হবে, ট্যাক্স। সেই জায়গা থেকে কিন্তু আজকের যে বর্তমানে আমরা ইনকাম ট্যাক্স বলি বা জিএসটি বলি, যা কিছু ট্যাক্স, উৎপত্তি কিন্তু সেই জায়গা থেকে। তাহলে ট্যাক্স হচ্ছে এমন একটা আদায় যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে জনগণের কাছ থেকে টাকা আদায় করা হয়। যে টাকাটা আদায় করার উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্টের একটা ফান্ড তৈরি করা। গভর্নমেন্টের যে ফান্ড তৈরি হবে, সেই ফান্ড থেকে কী হবে, গভর্নমেন্টের একটা কাজ হবে। গভর্নমেন্ট কী কাজ করে? আমাদের রোড তৈরি করে, ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি করে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা করে, শিক্ষা ব্যবস্থা করে, আরও অনেক কিছু সিস্টেম রয়েছে। সেই সমস্ত কিছু সিস্টেমগুলোকে চালনা করতে গেলে গভর্নমেন্টের টাকার দরকার। তাহলে টাকাটা আসবে কোথা থেকে? তার রাজ্যে যত জনসাধারণ আছে, সেই জনসাধারণের উপর থেকে একটা পরিমাণ টাকা অ্যাজ এ ট্যাক্স হিসেবে তিনি কালেক্ট করেন, তার ফান্ড তৈরি করেন, সেখান থেকে আমরা কাজ করি। এই জন্য আমরা বলি না যে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে টাকা নিয়ে, ট্যাক্স নিয়ে তবে আমাদের কাজ করে। গভর্নমেন্টের কিন্তু কোনো ইনকাম নেই, গভর্নমেন্টের ইনকাম কিন্তু আমাদের ট্যাক্স, আমাদের ট্যাক্সের টাকাই যায়। তাহলে আমরা ট্যাক্স বলতে কি বুঝলাম না, গভর্নমেন্টের একটা আদায় যেটা আমাদের কাছ থেকে তোলে, জনসাধারণের কাছ থেকে তোলে, যেটা গভর্নমেন্ট একটা ফান্ড তৈরি করে, যে ফান্ডের উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যের একটা ডেভেলপমেন্ট করা, রাজ্যের একটা সম্পদ সৃষ্টি করা, রাজ্যের ব্যবস্থা সিস্টেম মেনটেন করা। এবার এই ট্যাক্স ক প্রকার, তার ট্যাক্স আইডিয়া হয়েছে। এবার ট্যাক্স কি কি ট্যাক্স হতে পারে? ট্যাক্স হচ্ছে দু রকম, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্ট ট্যাক্স কাকে বলবো? তাহলে ট্যাক্স মানে হচ্ছে আমার থেকে আদায় করছে, তাহলে যে ট্যাক্সটা ডাইরেক্টলি আমাদের কাছ থেকে আদায় করছে তাকে ডাইরেক্ট ট্যাক্স বলবো। ডাইরেক্টলি আমাদের কাছ থেকে কোন ট্যাক্সটা আদায় করে? সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স আর পি ট্যাক্স, এরকম আরো কিছু অনেক কিছু ট্যাক্স আছে যেগুলো গভর্নমেন্ট ডাইরেক্টলি আমাদের কাছ থেকে নিয়ে নেয়, যে পার্সন আছে তার কাছ থেকে নিয়ে নেয়। ইনডাইরেক্ট ট্যাক্স, যে টাকাটা কিন্তু আমাদের থেকে ডাইরেক্টলি নিতে পারে না, মাঝখানে একটা ভায়া থাকে। যেমন ধর আমি একটা সাবান কিনেছি, লাইফবয় একটা সাবান কিনেছি 10 টাকা দাম, সেই 10 টাকার নিচে দেখবি ছোট্ট করে লেখা আছে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। মানে হচ্ছে এই মালটাকে প্রোডাক্ট করতে গেলে গভর্নমেন্টের যা যাবতীয় রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং তার যে ট্যাক্স সিস্টেম আছে, সমস্ত কিছু নিয়ে এর মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে ওইখানে কিন্তু আমি যখন সাবানটা কিনলাম 10 টাকা দিয়ে, 10 টাকার মধ্যে একটা সামান্য ট্যাক্সের টাকা ঢুকে রয়েছে। ওই টাকাটা কিন্তু আমি কি গভর্নমেন্টকে দিলাম?
আমি মুদিখানার দোকানদারকে দিলাম, মুদিখানার দোকানদার কাকে দেবে? সে তার ডিস্ট্রিবিউটরকে দেবে, ডিস্ট্রিবিউটর তার উপরে মহলকে দেবে, এইভাবে আস্তে 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 ম্যানুফ্যাকচারের কাছ থেকে ম্যানুফ্যাকচার আবার গভর্নমেন্টকে পেমেন্ট করবে। তাহলে টাকাটা কি হলো? টাকাটা ঘুরে ঘুরে গেল, ইনডাইরেক্টলি গেল। এই জন্য হচ্ছে এটা ইনকাম ট্যাক্স, যেটা আমাদের আগে ভ্যাট সিস্টেম ছিল, বর্তমানে 2017 সালে যেটা আমাদের এসছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এই ট্যাক্সের আওতায় আমাদের কোনো জিনিস কেনাবেচা করলো সেখান থেকে আমরা ট্যাক্স দিই। আবার আমরা যদি কোনো সার্ভিস নিই, যেমন হোটেলে আমরা উঠলাম, হোটেলে আমি 5 দিন থাকলাম, আমার প্রত্যেক দিনের একটা ট্যারিফ আছে, 500 টাকা হোক 1000 টাকা হোক, সেই টাকার উপর একটা তারা ট্যাক্স বসায়, সেটা হচ্ছে সার্ভিস ট্যাক্স। তাহলে সেই সার্ভিস ট্যাক্সটা আমি গভর্নমেন্টকে পেমেন্ট করলাম। আমি কি ডাইরেক্ট গভর্নমেন্টকে পেমেন্ট করলাম? আমি হোটেল মালিককে পেমেন্ট করলাম, হোটেল মালিক ডাইরেক্টলি পেমেন্ট করলো গভর্নমেন্টকে। তাহলে একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এবার ধর আমাদের যে চ্যাপ্টার আছে সেখানে প্রথমেই কি আসছে? ইনকাম ট্যাক্স। এবার দেখ এই কথাটাকে দুটো ভাগে ভাগ কর। ইনকাম ট্যাক্স তার মানে কি? দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইনকাম, একটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স শব্দটা কি আগে জেনেছিস? তাহলে ইনকাম মানেটা কি? ইনকাম, কোনো ব্যক্তি যে ইনকাম করে সেই ইনকামের উপর একটা ট্যাক্স দিতে হয়। তাহলে আমি কি যা টাকা ইনকাম করবো সব টাকা আমাকে ট্যাক্স দিতে হবে? না, গভর্নমেন্টের তার একটা রুলস আছে। এর জন্য কি আছে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এই ইনকাম ট্যাক্স অ্যাক্টটা যেটা ছিল 1961, এতদিন ধরে এই ইনকাম ট্যাক্সটাই কিন্তু চলে আসছিল 1961। এই ইনকাম ট্যাক্সের নিয়ম আছে যে কোন বছর কত টাকার উপর ট্যাক্স দেওয়া হবে, কি ট্যাক্সের রেট হবে, যা যাবতীয় কিছু এই ইনকাম ট্যাক্সে প্রকাশিত হতো, সেই মতোই কাজটা চলছিল। কিন্তু এবছর থেকে এই ইনকাম ট্যাক্সের অ্যাক্ট চেঞ্জ হয়ে গেছে। এটা হয়েছে 2025। তাহলে আমরা এখন কাজ করবো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এই নিয়ম অনুযায়ী। এবার বুঝতে পেরেছিস? তাহলে যখন আমি ইনকাম ট্যাক্স শিখতে যাব, তাহলে আমাকে প্রথমে জানতে হবে, 1 নম্বর জানতে হবে ইনকাম ট্যাক্সের অ্যাক্ট। 1 নম্বর হচ্ছে অ্যাক্ট কি না? ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তাহলে আমাকে ইনকাম ট্যাক্সের কাজ করতে গেলে প্রথমে আমাকে জানতে হবে ইনকাম ট্যাক্সের একটা অ্যাক্ট আছে, তার নাম হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025, যেটা এবছর থেকে লঞ্চ হয়েছে, এবছর থেকে শুরু হয়েছে। এবার যখন ইনকাম ট্যাক্সের ভেতর থেকে ঢুকতে যাব, আমি কার ইনকাম ট্যাক্স নিয়ে, কার ইনকাম নিয়ে কাজ করব? পার্সন, কোনো ব্যক্তির। তাহলে আমাকে জানতে হবে পার্সন। এই পার্সন কারা কারা হতে পারে, ইনকাম কার কার হতে পারে? এইখানে ইনকাম ট্যাক্সটা কার করব না? কোনো একটা পার্সন, কোনো একজন ব্যক্তির ইনকাম ট্যাক্স আমি করব। এই ইনকাম ট্যাক্সের পার্সন কারা কারা হতে পারে? এবার দেখ কারা কারা হতে পারে। ইন্ডিভিজুয়াল মানে একজন সিঙ্গেল পার্সন হতে পারে। 2 হচ্ছে পার্টনার্স হতে পারে, কোম্পানি হতে পারে, HUF মানে হিন্দু ফ্যামিলি হতে পারে। তারপরে হচ্ছে পার্টনারশিপ ফার্ম হয়ে গেছে AOP, অ্যাসোসিয়েশন অফ পার্সন, অনেকগুলো ব্যক্তি যুক্ত হয়ে একটা কাজ করতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে? 1 2 3 4 5 6 লোকাল অথরিটি। লোকাল অথরিটি বলতে আমাদের পঞ্চায়েত, BDO, ব্লক, এগুলো জায়গায় একটা অর্গানাইজেশন, লোকাল জায়গায় এগুলো কাজ করে, তো তাদের হতে পারে। এরকম অনেক ইনস্টিটিউট আছে। তাহলে যখন ইনকাম ট্যাক্সে তখন পার্সন বলবে, তাহলে কাকে ভাববো? এবার সেটা কারোর কাকে ভাববো? ইন্ডিভিজুয়াল হতে পারে, পার্টনার্স হতে পারে, পার্টনার্স ফার্ম। আমাকে বললো তুমি একটা পার্সনের ইনকাম ট্যাক্স করো, আমি কার করবো?
ইন্ডিভিজুয়াল করবো না পার্টনারশিপ করবো, কোম্পানি করবো, এইচইউপ করবো, এওপি করবো, লোকাল করবো? কি করে বুঝবো এরা কারা? কি করে বুঝবো? বোঝার রাস্তা কি? কে এওপি আমাকে বলে একটা ব্যক্তির, একটা পার্সনের ইনকাম ট্যাক্স করো, কি করে বুঝবো আমি কার করব? কি করে বুঝবো? এই এই যে এতগুলো 6 জন ব্যক্তি আছে, আমি কাকে তুলবো, কার করব? অবশ্যই এটা জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করার রাস্তা আছে। তাহলে এদের প্রত্যেকের কিন্তু একটা ইনকাম ট্যাক্স যখনই করতে যাব, প্রত্যেকেরই একটা করে প্যান কার্ড থাকবে। প্যান কার্ড মাস্ট, প্যান কার্ড ছাড়া ইনকাম ট্যাক্স হয় না। তাহলে এদের প্রত্যেকের একটা করে প্যান কার্ড আছে। তুই ধর আজকে ধীরাজ, তোর একটা প্যান কার্ড আছে, তোর প্যান কার্ডে যে ওয়ার্ডটা থাকবে, যে 10টা লেটার থাকবে, সংখ্যা দিয়ে থাকবে, নিউমেরিক্যাল সিস্টেমটা থাকবে, তার একটা কোড আছে, সেই মতো হবে। তাহলে তুই যে ইন্ডিভিজুয়াল, তার একটা ইন্ডিকেশন ওখানে দেওয়া আছে। যারা প্যান কার্ড দেখতে জানে দেখিয়ে দেবো, সিস্টেম বুঝিয়ে দেবো প্যান কার্ড। পার্টনার্স, তার সিস্টেম হলো প্যান কার্ড, প্রত্যেকেরই প্যান কার্ড আছে, কিন্তু প্যান কার্ডের যে সংখ্যাটা হয় তার মধ্যেই কারো কার্য করা রয়েছে। কে ইন্ডিভিজুয়াল, কে পার্সন, কে এইচএফ, কে কোম্পানি, কে সব তার মধ্যে বোঝানো আছে। এটা পড়তে শিখতে হবে প্যান কার্ডটাকে। তোকে আমি 6টা প্যান কার্ড ছেড়ে দেবো, 6টা। তুই 6টা দেখে দেখে বলতে হবে কে কোনটা, কে ইন্ডিভিজুয়াল, কে পার্সন, কে কোম্পানি। এর কিছু কিছু মার্ক আছে। কি কি ইনকাম হতে পারে? ধর একজন ব্যক্তি চাকরি করে, তাহলে তার ইনকাম কি? একজন ব্যক্তি ব্যবসা করে, তার ইনকাম কি? একজন ব্যক্তি চাকরিও করে, ব্যবসাও করে, আবার ব্যাংকে টাকা জমা রেখেছে, ব্যাংক থেকে কি পায়? ইন্টারেস্ট পায় না? ইন্টারেস্ট, মানে ব্যাংক ইন্টারেস্ট। কোনো জায়গায় শেয়ার কিনেছে, শেয়ার কিনে টাকা রাখতে পারে, ডিভিডেন্ড পেতে পারে। শেয়ার নিয়ে কারবার করতে পারে, শেয়ার কিনলাম, শেয়ার বিক্রি করলাম, তাহলে সেখান থেকে একটা আমার ইনকাম হতে পারে, সেটাকে আমরা বলবো ক্যাপিটাল গেইন। কোনো ব্যক্তি কি করে, ল্যান্ড কিনে ল্যান্ড বিক্রি করে, বা তার পৈতৃক সম্পত্তি বিক্রি করলো। একজন ব্যক্তি দেখলে একদম পছন্দ নয়, ঠিক আছে, কারণ আমি ঘয়ে খেলবো, জুয়া খেলবো, রেস খেলবো, রেস হতে পারে, হতে পারে। এখন আরেকটা ইনকাম খুব বেড়েছে, সন্ধ্যাবেলায় হলে ছোট ছোট টেবিল নিয়ে বসে পড়েছে, কি বল দেখি? লটারি। তো আরো এরকম আছে, এরকম আরো অনেক কিছু আছে। তাহলে একজন ব্যক্তির, এবার ধর কেউ, তার বাড়ি আছে, 2টো বাড়ি আছে, একটা বাড়ি রেন্টের ভাড়া দিল, রেন্ট দিল, তো এইরকম যেগুলো বললাম এগুলো তো আছেই, আরো কিছু কিছু টুকরো টুকরো কিছু ইনকাম আছে। তাহলে এবার ধর আমি একটা ব্যক্তির ইনকাম ট্যাক্স ফাইল করব, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? তাহলে আগে আমাকে দেখতে হবে ব্যক্তিটা কি করে, মানে কি বলে, সার্ভিস অর বিজনেস। যে সার্ভিস করে তার কিসের ইনকাম? তাহলে তার ম্যাক্সিমাম ইনকামটা হচ্ছে স্যালারি ইনকাম। আর কি হতে পারে না, সে হয়তো ছোটখাটো বিজনেসও করতে পারে, সেই বিজনেস ইনকাম থেকে তার প্রফিটও আসতে পারে। আর কি করতে পারে, সে ব্যাংকে টাকা রাখতে পারে, ইনকাম আসতে পারে। তাহলে একটা ব্যক্তি 3টে ইনকাম, তাহলে 3টে ইনকামকে আমাকে যোগ করতে হবে, 3টে ইনকামকে আমাকে যোগ করে তার একটা আমাকে ইনকাম আসতে হবে। এবার আরেকজন ব্যক্তি চাকরি করে না, শুধুমাত্র ব্যবসা করে, তাহলে তার একটা ইনকাম, তাহলে তার এইটাই ইনকামটা নিয়ে আমাকে দেখতে হবে। আর একটা ব্যক্তি এই স্যালারি বিজনেসও করে না, অন্য কিছুও করে না, কি করে না, সে শুধু শেয়ার নিয়ে কারবার করে, শুধু শেয়ার কারবার করে, মেইনলি প্রপারলি নর্মাল যে বিজনেস হয় সেই বিজনেসও করে না, চাকরিও করে না, প্রত্যেকদিন সকালবেলা উঠে শেয়ার কেনা বেচা করে, তা থেকে যে প্রফিট আসলে তার ইনকাম। আরেকজন ব্যক্তি সব কিচ্ছু করে না, সে দালালি করে, জমি কেনে জমি বেচে, জমি কেনে জমি বেচে, তাহলে তার যে ইনকামটা হয় সেল অফ ল্যান্ড, সেখান থেকে একটা ইনকাম হতে পারে। আরেকজন করে রেস, প্রত্যেকদিন রেস। তাহলে এই এত রকমের ইনকাম হতে পারে। এই যখনই ইনকামের পরিবর্তন ঘটবে, তখন আইটি ফাইল যখন আমরা করব, তার কিছু কিছু ফর্ম থাকবে, আইটি ফাইলের ফর্ম থাকবে, আইটিআর 1, আইটিআর 2, আইটিআর 3, আইটিআর 4, 5, 6, 7। তো এইরকম যখন ফর্ম থাকবে, তখন কিন্তু ইনকাম ওয়াইজ ফর্ম চেঞ্জ হয়ে যাবে।
যে ব্যক্তি স্যালারি শুধু চাকরি করে তার জন্য ফর্ম আলাদা। যে ব্যক্তি চাকরি করে ব্যবসা করে তার জন্য ফর্ম আলাদা। যে ব্যক্তি চাকরি করে ব্যবসা করে ক্যাপিটাল ইনকাম তার জন্য ফর্ম আলাদা। যে ব্যক্তির কোম্পানি তার জন্য ফর্ম আলাদা। যে ব্যক্তির ফার্ম তার জন্য ফর্ম আলাদা। তাহলে হ্যাঁ, যেমন ইনকাম আসবে তার তেমন ফর্ম। এবার কি না, এগুলো করতে হবে। এই ইনকামের জন্য এই ফর্মটা ব্যবহার করবো। তাহলে এবার বুঝতে পারছি আস্তে 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 কেমন ঢুকছিস। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোর প্রথমে ইনকাম ট্যাক্স জানলি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট জানলি, ইনকাম ট্যাক্সের কাদের জানলি। এবার এই ফর্মগুলো অনুযায়ী আমাকে তার ফর্মটাকে ফিল আপ করে সেটা গভর্নমেন্টকে সাবমিট করতে হবে। সাবমিট করলে তার আমাকে একটা অ্যাকনোলেজমেন্ট দেবে, তার আইটি ফাইল সাবমিট হয়ে গেল। এই হচ্ছে প্রসেস। 4 লাখ টাকা পর্যন্ত নীল। 4 লাখ টাকা তার মানে কি বললাম যে ইনকাম করলে কি তাকে ট্যাক্স দিতে হবে না। তাহলে যাদের 4 লাখ টাকা পর্যন্ত আছে, 4 লাখ টাকার নিচে, তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। 4 লাখ টাকা হলে বছরে, একদিনে নয়, বছরে। তার মানে বছরে 40 লাখ, 4 লাখ মানে কত হচ্ছে 3 × 36, 35,000 টাকার মতো যদি তার ইনকাম হয়, তাহলে তাকে কোনোদিন ইনকাম ট্যাক্স দিতে হবে না। তাহলে গভর্নমেন্ট তোকে ছাড় দিয়ে দিয়েছে। তোকে কি বললাম, গভর্নমেন্ট তোকে একটা ছাড় দেবে। দ্বিতীয় কাদের দিতে হবে, মানে 4 লাখ 1 টাকা থেকে 8 লাখ টাকা, তার মানে 4 লাখ টাকা। 4 লাখ টাকার উপরেও যাদের ইনকাম বেশি হবে, যত টাকা বেশি হবে 8 লাখ টাকা পর্যন্ত, তাদেরকে 5% হিসেবে দিতে হবে। মনে কর কারোর ইনকাম 6 লাখ টাকা, কত টাকা ট্যাক্স দেবে? কত টাকা ট্যাক্স দেবে? কত টাকার উপর ট্যাক্স দেবে? 4 লাখ টাকা পর্যন্ত নীল। 4 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না। 2 লাখ টাকার উপর 5%, তার মানে তার ইনকাম কত দিতে হচ্ছে? 2 লাখ টাকার উপর 5% ট্যাক্স দিতে হচ্ছে। এবার শেষ অন্য আলাদা বিষয়, কিন্তু নর্মাল ট্যাক্স 5%। 3 নম্বর স্ল্যাবে কারা পড়বে? $8 লাখ 1 থেকে 12 লাখ পর্যন্ত 10%, মানে 4 লাখ করে গ্যাপ যাচ্ছে। $12 লাখ 1 থেকে 16 লাখ 15%। $16 লাখ 1 থেকে 20 লাখ 20%। $20 লাখ 1 থেকে 24 লাখ 30%। ও সরি, এখানে ভুলে গেছে। হ্যাঁ, এখানে ভুলে গেছে, ওই 25% ভুলে গেছে। 20 লাখ থেকে 24 লাখ 25%। 24 লাখ থেকে তার উপরে হচ্ছে 30%। এই হচ্ছে স্ল্যাব রেট।